নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলবে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। বিএনপির 31 দফা নিরাপদ ক্যাম্পাসের কথাও আছে বলে জানান তিনি। কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে ফিরেই সামনাসামনি আলোচনা করে এসব উদ্যোগ নেওয়া হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় 31 দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা ও ফলাফল পুরস্কার বিতরণী প্রশ্নোত্তর পর্বের আয়োজন। আর এতে লন্ডন থেকে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিশুদের সুপ্ত বিকাশের পথ উন্মুক্ত করবে। প্রচলিত শিক্ষা কারিকুলামকে বিশ্বে টিকে থাকতে হলে শিশুদেরকে সব বিষয়ে দক্ষ হতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন। প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। শিশুদের উন্নয়নের জন্য আরো কি করা যায় তা দেশে ফিরে তিনি সবার সাথে কথা বলবেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। প্রত্যেক শিশুকে দক্ষ করে তুলতে হবে, বিএনপি সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান তারেক রহমান। তাদের গর্বিত পিতামাতা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই সব দলকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বসেছিল বিভিন্ন দলের নেতাদের মিলন মেলা। অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি তাদের ক্ষমা করবে না বলে মত দেন তারা। রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার 21তম বর্ষপূর্তির অনুষ্ঠান। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, জুলাই আন্দোলনে মানুষ গণতন্ত্রের জন্য আত্মদান করেছেন, সে উদ্দেশ্য ব্যর্থ হলে জনগণ দলগুলোর উপর আস্থা হারাবে। বিএনপি নেতারা বলেন, আমাদের সন্তানদের রক্তের অধিকার পূরণ করতে হবে, ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আর বিএনপি মহাসচিব তার বক্তব্যে বিগত আওয়ামী লীগের সময়ে গুম, খুন, নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ফ্যাসিস্টরা আলেমদের হত্যা করে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় 1700 নেতা কর্মী সহ গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা, জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলকে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জোটবদ্ধ দলগুলো যাতে মূল দলের প্রতীকে অংশ নিতে পারে সেভাবে আরপিও সংশোধন করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো, বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। দেশ ও জাতির স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। আগুনের উৎস ও প্রতিরোধ ব্যবস্থা যাচাইয়ে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। মাসুদ পারভেজকে সাথে নিয়ে মুনিয়া জুথির রিপোর্টে দেখুন বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্তে নামছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কিভাবে কমায় আনা যায়, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আমরা আলোচনা করি। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ই গেট থেকে কার্গো পর্যন্ত পুরো সিকিউরিটি চেইন পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট টিম। এদিকে বিমান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও এখন তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে দ্রুত সংস্কারের দাবি ব্যবসায়ীদের। আমরা আগের জায়গায় অথবা অন্য পন্থায় অন্য গেট যদি চালু করে তাহলে আমাদের জন্য সুবিধা। এই অবস্থায় ডেলিভারি দেওয়া কিছুতেই সম্ভব না। দ্রুতভাবে এই সংস্কার করে আমাদের এই কার্গো ভিলেজ চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের নাম প্রাথমিকভাবে আলোচনায় আছে বলে একটি সূত্র জানায়। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে আগামী মাসের মধ্যে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলে এনসিপি এতে সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তার নেতৃত্বে দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হয়। এরপর সংবাদ সম্মেলনে আক্তার অভিযোগ করেন, এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আর এক দল চায় তা ভেস্তে দিতে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিলেও জুলাই সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি। আইনি ভিত্তি আর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তাদের পর্যবেক্ষণ আছে, তবে দলটি সনদে স্বাক্ষরের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালাচ্ছে। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তারা। জানান, জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয় সেজন্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা কমিশনের কাছে যে টেক্সট তারা প্রস্তুত করছেন এবং তারা যে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন সেখানকার বক্তব্য এবং সেই বিষয়গুলোতে তারা আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে যে টেক্সটটা প্রদর্শন করবেন সে ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন নাই। জুলাই সনদের স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা উল্লেখ করেন আক্তার। এর বাস্তবায়ন নিশ্চিত হলেই জাতীয় নাগরিক পার্টি এই সনদে সই করবে বলে জানান দলটির সদস্য সচিব। এটা আসলে কোনো একটা দল একটা সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে তারা তাদের কোনো একটা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন, সেই হিসাবে এটা ডকুমেন্টেড হতে পারে, কিন্তু নোট অফ ডিসেন্টকেই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যে সিদ্ধান্তগুলো গৃহীত হলো, অধিকাংশ রাজনৈতিক দল একমত হলো এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আদতে কোনো অর্থ থাকে না। জুলাই বাস্তবায়নের আদেশের ড্রাফট উপস্থাপন করতে জাতীয় ঐকমত্য কমিশন অপারগতা প্রকাশ করেছে বলেও জানান আক্তার। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সানি আহমেদ, নাগরিক, ঢাকা। 22 দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে নদী ও সমুদ্রে ইলিশ ধরা। ভোলার মৎস্যঘাট ও জেলেপল্লীতে তাই উৎসবের আমেজ। জাল ও ট্রলার নিয়ে সমুদ্রে ছুটতে প্রস্তুত রাঙ্গাবালির উপকূলের জেলেরাও। ভোলা ও রাঙ্গাবালির প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন ইশরাত জাহান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় গত 22 দিন ছিল মাছ শিকারের নিষেধাজ্ঞা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এই মৌসুমের ইলিশ ধরা, তাই নতুন উদ্যমে নদীতে মাছ শিকারে প্রস্তুত জেলেরাও।
মৎস্যঘাট ও জেলেপল্লীতে এখন উৎসবের আমেজ। জেলেদের প্রত্যাশা কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন তারা। জাল টাল সব প্রস্তুত করে রাখছি, আজ রাত 12টার পরে তো আমরা মাছ ধরতে যাব। বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার এই সময়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন বলে অভিযোগ তাদের। গেছে 22 দিনেও কোনো চাল টাল পাই নাই, অনেক কষ্ট কালাসে চলছি। 22 দিন বন্ধ ছিল, এখন টলামালা ঠিক করে জ্বালা দিয়ে ঠিক অভিযান শেষে আমরা নদীতে যাবো, ধর্ম যদি আল্লাহ দেয়। ঘাটগুলোতেও বেড়েছে আড়তদার ব্যবসায়ীদের আনাগোনা, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারাও। ভালো মাছ পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কি হয় জানি না, আশা করি ভালোটা কিছু হোক। সরকারি প্রণোদনা হিসেবে প্রত্যেককে 25 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যেহেতু আমরা আমার মায়ের রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। আজ মধ্যরাত থেকে জাল আর ট্রলার নিয়ে সমুদ্রে নামছেন রাঙ্গামালীর উপকূলের জেলেরাও। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে নামার প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। আমরা যদি সাগরে যাই এবং আল্লাহ পাক যদি মাছ আনাস আমাদের দেয় তা আমরা লাভবান হতে পারি। আমাদের দেনার যা লসপাতি হয়েছে এগুলো আমরা দিয়ে কাটতে লাভবান হব। জেলেদের অভিযোগ, সরকারি চাল হাতে না পৌঁছনোয় পরিবার পরিজন নিয়ে আধ পেটা খেয়ে দিন কাটিয়েছেন তারা। অবসরে যে বসে রয়েছি ভাই, আমরা যে জাইলে নামের চালটা পাওয়ার ওটা কিন্তু আমরা পাই না। আমরা চাল পাই না, কিছু পাই না, সাগরে জাল পাই। নিষেধাজ্ঞার পর ভালো মাছ আহরণের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে সবকিছুর সাথে জেলেদের প্রণোদনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। ইলিশ যখন বড় হবে তখন আমরা বহির্বিশ্বে ইলিশ উৎপাদন করতে পারবো এবং ইলিশ রপ্তানি করতে পারি। আমরা আমাদের চাহিদার অনুরূপ যদি ইলিশ আহরণ করতে পারি, পরবর্তীতে জেলেদের মুখে হাসি ফুটবে। এই 22 দিনের যে অবরোধ, এই সময় আসলে তাদের প্রণোদনাটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আমরা এবারে দেখেছি যে নিবন্ধিত সকল জেলে কিন্তু চাল পায় না, আবার এর নিবন্ধনের বাইরেও কিন্তু অনেক প্রকৃত জেলে আছে যারাও কিন্তু আসলে এই প্রণোদনার চালটা পায় না। 1 নভেম্বর থেকে ফের শুরু হচ্ছে জাটকা নিধনের নিষেধাজ্ঞা। তাই মৌসুম থাকতেই ক্ষতি পোষানোর পরিকল্পনা করছেন এই পেশায় জড়িতরা। ঈশা জাহান, নাগরিক। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ও কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, শিশু ও তৃতীয় লিঙ্গের 60 জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি জানায়, দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদের আটক করেছিল বিএসএফ। পরে দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। গাংনী থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 31 বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। অপার সম্ভাবনা সত্ত্বেও অব্যবস্থাপনা ও জরাজীর্ণ মহাসড়কের কারণে সমস্যায় জর্জরিত এই বন্দরটি। প্রতিদিন শত শত ট্রাকের চাপ, তীব্র যানজট এবং ধীর গতির উন্নয়ন কর্মকাণ্ডে চরম ভোগান্তিতে ব্যবসায়ী স্থানীয়রা। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রতিদিন 350-র বেশি পণ্যবাহী ট্রাক বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, ছেড়ে যায় অর্ধশতের বেশি। তবে অব্যবস্থাপনা ও জায়গার অভাবে নানা সমস্যায় বন্দরটি। দৈনিক গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে ট্রাকগুলো ছেড়ে দিলেও বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলোকে। এতে তৈরি হয় ভয়াবহ যানজট। বন্দরের সংযোগ মহাসড়ক যেন ভোগান্তির আরেক নাম। 105 কিলোমিটার দীর্ঘ এই জাতীয় মহাসড়কটি মাত্র 18 ফুট চওড়া, যা দুটি ট্রাক পাশাপাশি অতিক্রম করার পক্ষে যথেষ্ট নয়। এর উপর সড়কটিতে রয়েছে 32টি বিপজ্জনক বাঁক এবং 11টি লেভেল ক্রসিং। সড়কে পার্ক করে রাখা ট্রাক এবং সরু রাস্তার কারণে এখানে যানজট ও দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছোট রাস্তা, যানজট, গাড়ি ঘোড়া বেশি, চলাচল করতে খুব কষ্ট। এই রাস্তাটা একটা ধরেন যে সরকারের রাজস্ব আয়ের জন্য বিশাল অবদান রাখে, কিন্তু আমাদের সরকার ব্যবস্থা এই রাস্তার কোনো উন্নতি করে না। এখানে তো মনে করেন যে কোটি কোটি টাকা সরকারও পায়। রাস্তা যদি ভালো হয়, একটা যাবে একটা আসবে, মাঝখানে থাকবে বিট, এইটা হয়তো সবচেয়ে উত্তম কাজ হয়। স্থানীয়দের সঙ্গে জমি বিরোধে থেমে আছে বন্দর প্রসারের কাজ। এতে পিছিয়ে গেছে বন্দর উন্নয়ন। আমরা পরিকল্পনা করছি, পেভমেন্ট ডিজাইনের জন্য ডিজাইন ইউনিটে চিঠি লিখেছি,
এরপর আমরা একটা প্রকল্প তৈরি করবো যাতে এই পুরো রাস্তাটি অন্তত 24 ফিট হওয়া যায়। তবে যদি এর চেয়ে বড় যেমন 4 লেন রাস্তা করা লাগে সেক্ষেত্রে আমাদের জমি অধিগ্রহণের বিষয় থাকবে। বিশ্লেষকরা বলছেন ত্রিদেশীয় বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ হাবের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জরুরি ভিত্তিতে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন এবং মহাসড়কটি 4 লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। অন্যথায় ভোগান্তি বাড়ার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাবে দেশ। শাশ্বতী সরকার, নাগরিক। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভোরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাচ্চু গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে উত্তেজনা বাড়লে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন এক বৃদ্ধ। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিউ ইয়র্কে শুরু হয়েছে মেয়র নির্বাচনের আগাম ভোট। এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী ও ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জেহরান মামদানি। ইসলামফোবিয়া বিরোধী অবস্থান ও নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য সাশ্রয়ী জীবনযাত্রার প্রতিশ্রুতিতে আলোচনায় তিনি। তবে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমার বর্ণবাদী আক্রমণ ঘিরে উত্তপ্ত রাজনীতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে শনিবার থেকে। এবারের নির্বাচনে নজর কাটছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অন্তত 18 পয়েন্টে এগিয়ে আছেন জরিপে। তরুণদের প্রিয় এই সমাজতান্ত্রিক রাজনীতিক জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে নিউ ইয়র্কের 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া স্থির করে দেবেন। তবে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে প্রচারণা। বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে শেষ মুহূর্তে কুমোর পক্ষে অবস্থান নিয়েছেন। আর কুমোর দল মুসলিম প্রার্থী মামদানির বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ শুরু করেছে সামাজিক মাধ্যমে। সেই আক্রমণের জবাবে ব্রঙ্কসের এক মসজিদের সামনে জোহরান মামদানি বলেন, 24 বছর আগে 9/11 এর পর ইসলাম ভীতির যে ঢেউ ছড়িয়ে পড়েছিল নিউ ইয়র্কে, আজ তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় শহরটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্কের মুসলিম ভোটাররা এখন আর উপেক্ষিত নন। শহরের প্রায় 10 লাখ মুসলিমের মধ্যে 3.5 লাখের বেশি নিবন্ধিত ভোটার এবারের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। প্রচারে অর্থায়নের দিক থেকেও এগিয়ে আছেন জোহরান। পর্যবেক্ষক সংস্থা ওপেন সিক্রেটসের হিসাবে তার প্রচার তহবিল এখন $1,68,00,000, যার 90% এসেছে ছোট অঙ্কের অনুদান থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিউ ইয়র্ক আজ এমন এক সময় পার করছে যেখানে মুসলিম বা অভিবাসী হওয়া আর কোনো বাধা নয়, বরং নেতৃত্বের প্রতীক। মামদানিকে নিয়ে তরুণ ভোটারদের উচ্ছ্বাস তার প্রমাণ। আগামী 4 নভেম্বর মূল ভোট গ্রহণ। সব ঠিক থাকলে নতুন বছরে নিউ ইয়র্ক পেতে পারে তার ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে। মুনিয়া জুথি, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের অন্যান্য খবর ও আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।